আমি মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ বিশ্বাস। আমার গ্রামের বাড়ি নড়াইলের সদর উপজেলা দারিয়াপুর গ্রাম। বর্তমান আমি সদর উপজেলা রূপগঞ্জ বাজারের পাশে। আমার বর্তমান ঠিকানা আর সাবেক ঠিকানা দারিয়াপুর গ্রাম, ইউনিয়ন বাসগ্রাম, সদর থানা, জেলা নড়াইল। বর্তমান ঠিকানা কুড়িগ্রাম মৌজা, রূপগঞ্জ বলেই পরিচিত। ওয়াবদার অফিসের পিছনেই আমার বাসা। এখানে আমার বাসার পাশে ৭১টা গণকবর আছে। যাই হোক, আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি মূলত একটা টেন্ডেন্সি তৈরি হয় ৬৯-এর ৬ দফা আন্দোলন ছিল, যেটা ৬ দফা আন্দোলনের থেকেই ৬ দফা কেন ছিল, এটা জাতির জনক বঙ্গবন্ধুই নিজের প্রচেষ্টায়, এটা আগে কেউ জানে নাই, হঠাৎ করে ৬ দফা। তখন দেখলাম আসলে আমরা কত বঞ্চিত, পাকিস্তান শাসকদের কাছে আমরা কিভাবে অত্যাচারিত হচ্ছি। ৬ দফার মাধ্যমে সেটা ফুটে ওঠে এবং ৬ দফার সেই ৬৬ সালে ৬ দফা আন্দোলনের পরেই যে মুহুর্মুহু মিছিল মিটিং সারা বাংলাদেশ ব্যাপী, তখন থেকেই মনে হলো যে মনে হয় আমাদের ৬ দফা কোনোদিন পাকিস্তান সরকার মেনেও নিবে না, ওটা বাস্তবায়ন হবে না। অর্থাৎ এটা মানাতে হলে আমাদের যুদ্ধ করতে হবে। এটা এই অঙ্কুরিত হয় ৬৬ সাল থেকেই, ৬ দফা আন্দোলনের মধ্যেই। তারপরে পাকাপোক্ত যখন নির্বাচন হলো ৬ দফার ভিত্তিতে ৭০ সালে, নির্বাচনে অ্যাবসলিউট মেজরিটি বঙ্গবন্ধু পাইলেন তথা আওয়ামী লীগ। ইয়াহিয়া খান, তার যে চরিত্র, ইয়াহিয়া খান অর্থাৎ তৎকালীন সময়ে পাকিস্তানের প্রেসিডেন্ট, তখন প্রেসিডেন্ট, এখন তো প্রধানমন্ত্রী, তখন প্রেসিডেন্ট ছিল নির্বাহী ক্ষমতার মালিক। তো বাঙালিদের যে অ্যাবসলিউট মেজরিটি থাকা সত্ত্বেও তালবাহানা শুরু করে যে না, ক্ষমতা মনে হয় এই বাঙালির হাতে ছেড়ে দেওয়া যাবে না। এটা আমরা একটু শিক্ষিত মোটামুটি যারা, আমরা ধরে নিলাম। তারপর তালবাহানা শুরু করলো। এই তালবাহানাটাই মূলত মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে যায় বেশি। এক পর্যায়ে বঙ্গবন্ধু ঘোষণা দিলেন ৭ই মার্চের, অর্থাৎ এর আগে একটু কথা বলতে হয়। ১ তারিখে হঠাৎ রেডিওয়ে ইয়াহিয়া খান তথা রেডিও পাকিস্তান থেকে ঘোষণা দিল যে জাতীয় পরিষদের অধিবেশন যেটা নির্ধারিত ছিল, এটা আপাতত স্থগিত করা হলো। এটা হচ্ছে ১ মার্চ। সেদিন থেকেই ১ মার্চের থেকেই মানুষ রাস্তায় নামলো, আমরা সেই সঙ্গে নামলাম। মিছিল মিটিং শুরু হলো ইয়াহিয়া খানের বিরুদ্ধে। ইয়ার ভুট্টোর মুখে লাথি মারো, বাংলাদেশ স্বাধীন করো, ইত্যাদি ইত্যাদি স্লোগান। বঙ্গবন্ধু
সময় বললেন যে আমি 7 তারিখে তোমাদের আগামী কর্মসূচি দিব, মার্চ মাসের 7 তারিখে। 7 তারিখে অপেক্ষায় থাকলাম এবং বারবার রেডিও বলেছিল যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, তারা বলে না শেখ মুজিবুর রহমান 7 তারিখে যে ভাষণ দেবে ওটা রেডিও এবং টেলিভিশনে প্রচার করা হবে। আমরা গভীর আগ্রহে রেডিও খুলে নিয়ে বসে থাকলাম, কিন্তু ওই লাইনে কোনো সাড়াই দিল না। যথারীতি রাত পর্যন্ত কোনো এই সম্পর্কে কোনো কথা বলল না। তারপরে রেডিও স্টেশনগুলো বন্ধ হয়ে গেল। ভোরে 7টার সময় যথারীতি কোরআন তেলাওয়াত করে একটা বিশেষ ঘোষণা, এই ঘোষণা দিয়ে বলা হলো যে গতকাল আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান যে রেসকোর্স মাঠ, বর্তমান সরোয়ার্দী উদ্যান বলে যেটাকে, ওইটা তখন নাম ছিল রেসকোর্স মাঠ, রেসকোর্সে যে ভাষণ দিয়েছিলেন সে ভাষণ আপনাদের শোনানো হবে, এই বলে 7ই মার্চের ভাষণটা রেডিওয়ে প্রকাশ করল। তখন থেকেই বঙ্গবন্ধুর সেই নির্দেশগুলো এবং সেই কথাগুলো 18-18.5 মিনিটের ভাষণটা পুরাটা বুঝলাম যে এখন আমাদের সামনে যুদ্ধ করতে হবে, এটা কখনো মেনে নেবে না। যেমন প্রধান 4টে শর্ত মার্শাল ল উদ্যোগ করতে হবে, সেনাবাহিনী ব্যারাকে ফেরত নিয়ে যেতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে, যে নির্যাতন করা হয়েছে তার বিচার করতে হবে এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এটা স্পষ্ট যে এটা তারা কোনোদিন মেনে নেবে না। অর্থাৎ আমাদের ওই 7 তারিখের থেকেই, অর্থাৎ 8 তারিখে যখন জাতি জানতে পারলো বঙ্গবন্ধুর ভাষণটা, সে ভাষণটা শোনার পরেই 8 তারিখের থেকেই মানুষ প্রস্তুতি নিতে শুরু করলো। সেই হিসাবে আমিও আমার কলেজের যখন পড়তাম, ওই ন্যাশনাল ক্যাডেট কোরের ছিল, ট্রেনিং ছিল মোটামুটি, আমি কিছু ছেলেপেলেদের নিয়ে তখন তো এই লাঠি সোটা ওই সময় শুরু করে দিলাম, ওই লাঠি সোটা দিয়ে। তারপর হলো 25শে মার্চ। 25শে মার্চে আগে যতটা আভাস ইঙ্গিত ছিল রেডিও মাধ্যমে জানতাম বা বুঝতে পারতাম যে 7টা দফা মেন দফা ছিল, তার 5টা মেনে নেবে, এর সাথে মোটামুটি একটা সমঝোতা হলো বা হচ্ছে, এরকমের আভাস ইঙ্গিতে রেডিওর মাধ্যমে বুঝতে পারতাম। বাই দিস টাইম, এটা আবার একটু অতীতে যেতে হয়, 15 তারিখে ইয়াহিয়া খান, পাকিস্তানের প্রেসিডেন্ট, বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ করবার জন্য, একটা আপোষ মীমাংসা করবার জন্য 15ই মার্চ, 7ই মার্চের ভাষণের প্রেক্ষাপটে 15ই মার্চ ইয়াহিয়া খান বাংলাদেশে আসে, তখন পূর্ব পাকিস্তান নাম, এসে বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ করে। আলাপচারিতার ভিতর দিয়ে আমরা বুঝতে পারলাম যে কিছু অগ্রগতি হচ্ছে এবং বঙ্গবন্ধু আলাপ করেই বললেন যে অগ্রগতি হচ্ছে। কিন্তু 25শে মার্চ চলে গেল, ইঙ্গিতে পেয়েছিলাম যে 25শে মার্চ হয়তো জাতির উদ্দেশ্যে ইয়াহিয়া খান
কিছু বলবে। এই 25শে মার্চও দেখলাম যে ওই ঠারের পাশে বঙ্গবন্ধুর সঙ্গে কি আলাপ হয়েছে, 15 তারিখের থেকে পর্যন্ত তো রেডিও শুধু ওইটাই বলতো, কিন্তু ওই 25 তারিখের ওইখানে সম্পূর্ণ সাইলেন্ট, ওই দিকে লাইনে কোনো কথাই বললো না। 25 তারিখ প্রায় 11:30 পর্যন্ত রেডিও নিয়ে বসে থাকলাম, কিচ্ছুই বললো না। 26 তারিখে সকালবেলা যথারীতি রেডিওগুলো স্টেশনগুলো খুললো, শুনলাম। তারপরে যে আস্তে আস্তে অটোমেটিক্যালি ঘোষণা ছাড়াই রেডিওগুলো বন্ধ হয়ে যায়, স্টেশনগুলো বন্ধ হয়ে যায়, কোনো ঘোষণা না দিয়েই। তখন বিবিসির খবর হতো 7:30 সকাল 7:30 বিবিসি খবর শুনে হঠাৎ চমকে গেলাম। বিবিসির খবরে বলছে যে মধ্যরাতে ইয়াহিয়া খান একটা অজ্ঞাতনামা বিমানে ঢাকা ত্যাগ করেছে। তখন চিন্তা করলাম তাহলে কি হলো, এটা কেউ কোনো জায়গা থেকে কিছু আকাশবাণী রেডিও বলে নাকি বিবিসি থেকে বললো, নিশ্চয় কোনো ঘটনা ঘটেছে। তখন আমি চলে আসলাম নড়াইলে, যে খবর মনে হয় তখন, এখন তো এসপি বলে, তখন এসডিপিও, অর্থাৎ তখন মহকুমা ছিল, মহকুমা পুলিশ প্রধানকে এসডিপিও বলা হতো, সাব ডিভিশনাল পুলিশ অফিসার। ওনার ওখানে গেলে মনে হয় কিছু জানা যাবে। আর ওনার অফিসের পাশেই তখন আমাদের এমপি খন্দকার আব্দুল হাফিজ, জাতীয় পরিষদের মেম্বার ছিলেন উনি, আর এসডিপিওর বাসা পাশাপাশি। এসে দেখলাম যে আমার মতো এরকম উৎসুক বেশ 50-60 বা 100 লোক হবে। জিজ্ঞেস করলাম, সামনে এগোছে, স্যার কি হয়েছে আমাদের একটু বলেন তো দেখি। উনি বলল সবাইকে ডাকো। সব এক জায়গায় হলাম, প্রায় 7খানেক লোক হলাম। তখন উনি বললেন যে আমাদের এখানে এসে কোনো লাভ নাই, মূল খবর যেটা, আমাদের হেডকোয়ার্টার যেটা রাজারবাগ পুলিশ ফাঁড়ি, এটা পাকিস্তানি আর্মিরা ডিমোলাইজ করে দিয়েছে, আমাদের কোনো ক্ষমতা নাই। এখন আপনারা যেখানে যেভাবে পারেন সেইভাবে আপনারা চেষ্টা করেন, আমাদের কোনো কিছু বলার নাই। তখন যার যার সব চলে গেল, কেউ আন্দোলন জাতীয় ব্রিজ ভাঙতে হবে যাতে পাকিস্তানের এখানে আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। ব্রিজ ভাঙ্গা কি এত সহজ? সেখান থেকে তখন বেলা 12টা বেজে গেছে। ফিরে আসলাম, এসে চিন্তা করলাম যে আমাদের কামাল উদ্দিন সিদ্দিকী এসডিও, উনি তো আমাদের পক্ষেই মোটামুটি কথা বলতেন, মুক্তিযুদ্ধের পক্ষেই। ওনার ওখানে কিছু শোনা যায় কিনা, উনি তো প্রশাসনের লোক। তো ওখানে এসে দেখি যেখানে যে অস্ত্রাগার ছিল, অস্ত্রাগার ভেঙ্গে অস্ত্রগুলো লুটপাট হচ্ছে। তা আমি ওখান থেকে একটা অস্ত্র কে ভাঙিছে কি এটা জানি না, বুঝলাম যে কামাল উদ্দিন সিদ্দিকী সাহেব মানে ওনার নেতৃত্ব আছে। কামাল উদ্দিন সিদ্দিকী সেই ব্যক্তি যখন আমাদের নড়াইল 71 সালে এসডিও ছিল, উনি খালেদা জিয়ার ওই দুর্নীতি মামলার উনি এখন জেলে, 10 বছরের জেল হয়েছে। সেই কামাল উদ্দিন সিদ্দিকী 71 সালে আমাদের নড়াইলের এসডিও ছিলেন। যাই হোক, পরবর্তীতে জানলাম যে উনি ছাত্র ইউনিয়ন করতেন, সেইভাবে মুক্তিযুদ্ধের পক্ষে মনে করতাম। তারপর আমরা যার যার, তো এখানে একটা বিষয় উল্লেখ থাকতে হয়,
যে ওই দিন এই অস্ত্রগুলো, সেদিন বুঝি নাই, পরে মানে জানলাম, যেহেতু এসডিও সাহেব কামালউদ্দিন সিদ্দিকী ছাত্র ইউনিয়নের অর্থাৎ ন্যাপ ভক্ত লোক ছিলেন, সেহেতু ওই তৎকালীন সময় ছাত্র ইউনিয়ন যারা করত, অর্থাৎ পরবর্তীতে যারা নকশাল বাহিনী বলে পরিচিত হলো, অস্ত্রগুলো, অধিকাংশ অস্ত্রগুলো তাদের হাতে চলে যায়। দুর্ভাগ্য না সৌভাগ্য জানি না, ওই আমার মতো সামান্য কিছু অস্ত্র এই পক্ষের মানুষ, আর অধিকাংশ অস্ত্রগুলো ওই বামপন্থীদের হাতে চলে যায়। যে কারণে আমাদের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি আর্মি বা রাজাকার এদের থেকে বেশি তারাই আমাদের বেশি ক্ষতি করেছে। তাদের কাজ ছিল মুক্তিযোদ্ধাদের অস্ত্র কিভাবে কালেকশন করা যায়। যাই হোক, জানা গেল যে মানুষ সব ট্রেনিং নিতে চলে যাচ্ছে, হিন্দুদের পর অত্যাচার হচ্ছে, হিন্দুরা বাড়িঘর চলে যাচ্ছে। ইন্ডিয়া চলে গেলাম। ইন্ডিয়া যে কয়েকদিন থাকার পর আমাদের এখানে লেফটেন্যান্ট মতিউর রহমান, উনি একজন এমপি ছিলেন, প্রাদেশিক পরিষদের এমপি ছিলেন। উনি রিক্রুটিং অফিসার ছিলেন ভারতের। কয়েকজন আমাকে বললো যে তোমার তো মোটামুটি ট্রেনিং আছে আগে, স্থানীয় লোক, আর এখানে থেকে আমি সত্যি সত্যি অনেক চলে আসলাম। আমি আর ওই নতুন যে হায়ার ট্রেনিং নিতে হবে এ পর্যন্ত আর চিন্তা না করে চলে এসে এখানে ইপিআর, তৎকালীন ছুটিতে যারা ইপিআররা ছিল তারা একটা বাহিনী করলো। সেই বাহিনীতে এসে আমি, তাদের সঙ্গে আমাদের কমান্ডার ছিল লুৎফর রহমান লোহাগড়া বাড়ি, ওর আওতায় থেকে শুরু থেকেই এপ্রিল মে থেকেই আমরা ট্রেনিং শুরু করি। এবং ওই নকশালরা বা তথাকথিত নকশাল, এদের মোটামুটি কার্যকলাপ যা ছিল সবই মোটামুটি, অনেকে এটা জানে না, পরবর্তীতে যারা ট্রেনিং নিয়ে আসছে এদের সম্পর্কে জানে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা মুক্তিযোদ্ধা যাদের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, সেই নকশাল তথাকথিত নকশাল বাহিনী, তারা এখন মুক্তিযোদ্ধা হয়েছে। অর্থাৎ তারা যে অত্যাচার করেছে, মুক্তিযোদ্ধারা যখন ভারত থেকে এসে সংগঠিত হতে থাকলো, বেশি সংখ্যায় বেশি হলো, এদের আক্রমণে তারা টিকতে না পেরে তারা ভারতে চলে যায়। ভারতের থেকে এসে তারা বলে যে আমরা মুক্তিযোদ্ধা। এটা হলো দুঃখজনক। বাংলাদেশের এরকমের 2367 জন তালিকাভুক্ত হয়, মানে পুরা নকশাল যারা। দুঃখজনক হলো সত্য যে জামুকা এই তালিকাটা, এই 2367 জনকে বাছাই করে এটা গেজেট থেকে আউট করে দেয়। এরা কোর্টের আশ্রয় নেয়, কোর্ট তাদের আবার বৈধতা দিয়ে দেয়, 2367 জন আবার সেই তালিকা আসে। যাই হোক, এখন যুদ্ধের ব্যাপারটা যেটা, আমাদের এই নড়াই 3টে থানা নিয়ে এক একজন এক এক অঞ্চলের, আমি এমন একটা ভূমিকায় থাকলাম। ওই সময় মুজিব বাহিনীর কিছু লোক আসতে থাকলো। মুজিব বাহিনী আর মুক্তি বাহিনী তৎকালীন সময়ে আমাদের মত অনৈক্য আছে বেশখানেক। তা আমি প্রথমে হস্তক্ষেপ করলাম যে এই মত অনৈক্যটা আমাদের এখানে যেন না হয়।
যেহেতু আমি আগের থেকে এখানে ট্রেনিং নিয়ে কিছু ছেলেপেলে নিয়ে এসেছিলাম, তো প্রথম উজির আহমদ খান লোহাগড়া বাড়ি, ইন্ডিয়ার থেকে থানা কমান্ডার হিসেবে এখানে আসে। সে মনে হয় আগের থেকে জেনেছিল যে আমি এখানে কিছু করতেছি, এসে আমার সঙ্গে যোগাযোগ করে আমাকে বলে যে হাই ক্যাম্প করতে হবে, নিরাপদ জায়গায় কোন জায়গা আছে। তা আমার তো জানা আছে সবই, কারণ আমার নিজের পলায় বাঁচতে হয়েছে, সঙ্গে অস্ত্র নিজের ট্রেনিং দিতে হয়েছে, আমার জানা আছে। সেরকম একটা জায়গা আমি, যেখানে পাক আর্মিরা সহজ যাইতে না পারে, সেখানে একটা ক্যাম্প তৈরি করে দেয়। তার মনে হয় মাসখানেক পরে মুজিব বাহিনীর লোক শরীফ হুমায়ুন কবির ও থানা কমান্ডার হয়ে আসে। ও এসে আমাকে স্মরণ করল, ওকেও আর একটা জায়গায় একটা ক্যাম্প করে দেয়। দুই ক্যাম্পে মোটামুটি সমন্বয় রক্ষা করে আমি চলতে থাকলাম, এবং সেই সঙ্গে আমি মূলত মুক্তিবাহিনীর লোক হিসেবেই, আমি মুক্তিবাহিনীর যে ক্যাম্প ছিল সেই ক্যাম্পের সঙ্গেই আমি বেশি, এবং কোন জায়গায় অপারেশনে যাইতে হবে, কোন জায়গায় কারা আছে, এই সম্পর্কে আমার ভালো ধারণা ছিল। সেইভাবে তাদের নিয়ে আমাদের এখানে হাওয়াইখালী ব্রিজ এখন আছে, যেটা 4 লেন ব্রিজ হচ্ছে, তখন ওটা ছিল এক লোহার ব্রিজ। সদর থানায় মুলদাইড গ্রাম, হাওয়াইখালী ব্রিজ নাম। ওইখানে রাজাকাররা থাকতো, ওই ব্রিজ পাহারা দিত। একদিন রাত্রে যে ওই মুজাম্মেল হক ছিল ওই সময়ের ডেপুটি কমান্ডার, সেকেন্ড ইন কমান্ড, তারপরে গ্রুপ কমান্ডার ছিল মাহবুবুল হুদা দাহার। এদের নিয়ে বললাম যে কিছু লোক আমার সাথে দাও এবং তোমরা চলো, ওখানে রাজাকার আছে। সেখানে গেলে যুদ্ধ করা লাগেনি, তারা যাওয়ার সঙ্গে সঙ্গে 11 জন রাজাকার ছিল, তারা সারেন্ডার করল। তারপরে আবার রাজাকার নিয়োগ দিল, ওখানে পরে যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করে ব্রিজটা উড়াতে হয়েছে, এবং যারা ছিল তাদের আমরা গ্রেপ্তার করে নিয়ে আসি। পরে তারা আমাদের মুক্তিবাহিনীর সঙ্গে তারা সঙ্গ দিছে। লোহাগড়া একটা ক্যাম্প করেছে। লোহাগড়ার কমান্ডার ছিল তখন মাহমুদুল হক মুক্তার। ও আমার সঙ্গে যোগাযোগ করার পর আমি ওই লোহাগড়া থানার ভিতরেই একটা ক্যাম্প আমি করে দিই, একটা কুমড়ি গ্রাম। মোটামুটি আর আমার গ্রামের এক ছোট ভাই, সে তখন ক্লাস 8-এ পড়তো। মনে হয় সবচেয়ে কম বয়সী মুক্তিযোদ্ধা সেই হবে, ক্লাস 8-এ পড়তো। সে ভারত থেকে এসে তাকে কালিয়া, তার সঙ্গে যোগাযোগ রাখলাম। কালিয়ার থানা কমান্ডার তখন ওমর ফারুক মারা গেছে স্বাধীনের কয়েকদিন পরে। আমি মোটামুটি 3টে থানার সঙ্গে একটা যোগাযোগ রেখে সঙ্গে মুক্তিযুদ্ধ করি। সর্বশেষ 7 বা 8 ডিসেম্বর ফজলুর রহমান জিন্নাহ ও ভারতের মুজিব বাহিনীর ট্রেনিং নিয়েছে, আর বেশ কয়েকটা ট্রেনিং নিয়ে, টান্ডুয়ায় ট্রেনিং নিয়েছে, বেশ কয়েক জায়গায় ট্রেনিং, পলিটিক্যাল মোটিভেটর হয়ে ওর সঙ্গে দেখলাম যে ওর যে কাজ সেই কাজগুলো আমি করতেছি। ওর সঙ্গেই হলো, ওর সঙ্গে 62 জন মুক্তিযোদ্ধা ছিল। আমি লোহাগড়া, ওদের যে খবর পেয়ে লোহাগড়া থেকে নিয়ে আমার সংখ্যায় মোটামুটি বেশ 7 কি 8 ডিসেম্বরে আমার গ্রামের বাড়ির থেকেই
ফজলুর রহমান জিন্না, ও থেকে ওর আন্ডারে কিছু মুক্তিযোদ্ধা ছিল। আমরা একসঙ্গে নড়ালে আসলাম। নড়াল, দ্যাট ইজ কলেজের অপারে, নদীর ওই পারে, রূপগঞ্জ বাজারে, এখানে ভিক্টোরিয়া কলেজ, কলেজের প্রিন্সিপাল এক মেসেজ পাঠাইল যে এখানে রাজাকাররা সারেন্ডার করবে, মুক্তিবাহিনী তোমরা যারা আছো এখানে আসো, এখানে রাজাকাররা সারেন্ডার করবে। এই শোনার পর আমি জিন্না এবং কয়েকজন মিলে, কয়েকজন সিপাহী মানে মুক্তিযোদ্ধা নিয়ে এবার আসার পর মাসিম দিয়ে নামক গ্রাম, ওইখানে অতর্কিত রাজাকাররা হামলা করে। রাজাকাররা হামলা করে বা আমরা কোনো রকম তো জীবন বাঁচালাম। দুইজন মুক্তিযোদ্ধা, একজন নাম মিজানুর আর একজন নাম সায়েম, তাদের হাতে ধরা পড়ে। দুজনের বাড়ি লোহাগাড়া। নৃশংস তাদের হত্যা করে হাত এইভাবে বান্ধা, পা এইভাবে বেঁধে এর ভিতর দিয়ে বাঁশ দিয়ে নড়াইল রূপগঞ্জ দুই শহর প্রদক্ষিণ করে নিয়ে বেড়াইছে যে আমরা কি বীর হয়েছি, মুক্তিযোদ্ধা, মুক্তি মারিছি। সেইভাবে ছবি তুলেছে, ছবিটা আছে, দিব। এটা বাংলাদেশ সরকারকেও, তখন এরশাদ ক্ষমতায় ছিল, আমি তখন জেলা কমান্ডার, আমি এরশাদকেও ছবি ওই সময় দিছি। তারপর অনেক জায়গায় আমি ছবিগুলো দিছি, অনেক জায়গায় আছে। এখন আমি আপনাদের সামনে আপনাদের ছবিটা দেখাবো। ছবিটা তো নাই, দেখাবো, মোবাইলে আছে। একজন রাজাকার তার পেটের পরে, মানে মাজার পরে দাঁড়ানো, আর যে মুক্তিযোদ্ধা বেঁচে আছে তার রাইফেল তার বুকের পরে 3-4 রাইফেল ধরেছে। আর একজন বাবুল নাম করে রাজাকার কমান্ডার, সে ওদের হাতে যে অস্ত্র ছিল সেই অস্ত্র নিয়ে, এখানে উল্লেখ থাকে যে এখানে রাজাকারদের কাছে কোনো এসএলআর ছিল না, আমাদের কাছে ছিল এসএলআর। যাই, তারপর 8 তারিখ গেল, 9 তারিখে সমস্ত জায়গায় খবর হয়ে গেল, প্রচার হয়ে গেল, যেরকম নৃশংসভাবে মুক্তিযোদ্ধাকে মারিছে। তখন চারিপাশে যে যারা যেখানে যেভাবে ছিল সব এগোতে থাকলো। আর মাঝে মাঝে আমরা যেটা করতাম, এপাশে রাজাকার, নদীর ওই পাশে রাত্রে এসে গুলি করতাম, ব্ল্যাঙ্ক ফায়ার। ওরা ভীত সন্ত্রস্ত হয়ে সারা রাত গুলি চালাতো। উদ্দেশ্য ছিল যে ওদের গুলি খরচ করে ফেলানো। এইভাবে তারা সারা রাত, যেদিন আসতাম আপনার হয়তো 1-2 গুলি ছুড়েছি, আর তারা সারা রাত গুলি করেছে। যাই হোক, এরপর নদী পার হলাম রাত্রি। 3 দিকে আমাদের মুক্তিযোদ্ধারা, 3 দিকে, দক্ষিণ দিকে ছিল তসলিমুর রহমান, সেলিম, এরা কয় ভাই মুক্তিযোদ্ধা। ওদের একটা গ্রুপ ছিল এই পাশে, উত্তরে ছিল একটা গ্রুপ, আর পূর্বে যে গ্রুপ ছিল সেই গ্রুপে আমি ছিলাম। 3 দিক দিয়ে এসে, পশ্চিম দিকে কোনো ইয়ে ছিল না, 3 দিক দিয়ে এসে আমরা নড়াইল অ্যাটাক করার উদ্দেশ্যে নদীর ওই পারে অবস্থান করি। আস্তে 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 ওই 9 তারিখে রাত্রেই আমরা পার হয়ে চলে আসি। আমার এখন বাসার পাশেই যে বাবদা হেডকোয়ার্টার, এখানকার, ওইখানে ছিল পাক আর্মি এবং রাজাকারদের মেন ঘাঁটি। যুদ্ধ শুরু হলো সকালবেলা থেকে, রাত্রের থেকেই মোটামুটি। আমি অবশ্য এখানে একটা কাজ করেছিলাম,
এখানে সবচেয়ে নৃশংসতম ব্যক্তি ছিল তৎকালীন সময় পিস কমিটি নামক একটা কমিটি গঠন করেছিল, তার বাংলার নাম শান্তি কমিটি, কিন্তু তাদের কাজ ছিল হত্যা করা। উল্লেখ থাকে ওনার নির্দেশে ওনার গ্রামের একেবারে ভিলেজ পলিটিক্স 8 জন মানুষকে, যারা আওয়ামী লীগ করত বা মুক্তিযুদ্ধের পক্ষে, 8 জন মানুষকে তার গ্রামের, তুলরামপুর গ্রাম, তার গ্রামের বাড়ি তুলরামপুর, 8 জন মানুষকে, তার ভিতরে আমাদের একজন স্যার ছিল, বিসি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন আতিউর রহমান সাহেব, উনি সহ আরো 7 জন তাজা, তাদের দিয়ে তাজা কবর খুঁড়াইয়ে সেখানে তাদের তাজা কবর দেয়। এটাও দেখাবো, এটা একটা বিশেষ ইয়ে, এবং সেইখানে তাদের হেডকোয়ার্টার ছিল। যুদ্ধ শুরু হলো, যুদ্ধ আমরা এগোতে থাকলাম, তাদের সারেন্ডার করার কথা বলা হলো, সারেন্ডার করে না। ওদিকে শামসুর রহমান অর্থাৎ তসলিম, যার নাম বললাম, ওরা আব্বা ওখানকার সাব সেক্টরের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, এবং সেই সুবাদে ওরা কয় ভাই মুক্তিযোদ্ধা, ওনাদের একটা বাহিনীটা বড় ছিল, ওরা এসে দক্ষিণ পাশ দিয়ে যখন অ্যাটাক করে, ওদের বাহিনীতে মতিয়ার নাম করে একটা ছেলে, সে শহীদ হয়। তারপরে যখন পুরা ডাক বাংলাটা, অর্থাৎ ডাক বাংলাটা ঘেরাও হয়ে যায়, তখন আফসার উদ্দিন ভুইয়া আর তার শালক কি নাম ভুলে গেলাম, 2 জনের মাধ্যমে একটা খবর পাঠায়, সরাসরি এসে আমার বলে যে ওরা সারেন্ডার করবে। তখন সারেন্ডার, তখন আমাদের পক্ষ থেকে যে কেউ, অনেকেই বলেছে সারেন্ডার করো, সারেন্ডার করো, মানে সব জোরছে, মানে কার কথা কে বলে বোঝা যায় না, এরকম মনে হচ্ছে আমরা যুদ্ধে জিতে গেছি, কিন্তু আসলে কিন্তু তারা সারেন্ডার করি নাই। এমনি অবস্থায় যখন খবর আসলো যে তারা সারেন্ডার করবে, তখন ঘোষণা দেওয়া হলো তাহলে অস্ত্র রেখে, ওরা একটা এলএমজি সেট করেছিল 2 তলার ঘরে, মানে ছাদের পরে, ওটা বন্ধ রেখে, অস্ত্র রেখে সারেন্ডার করে। আমাদের কাছে 56 জন ছিল, সেখানে আমি, মুজিব বাহিনীর কমান্ডার এখানে ছিল শরীফ খসরুজ্জামান, আমাদের সাবেক এমপি, মুক্তি বাহিনীর কমান্ডার ছিল উজির আহমদ খান নড়াইলের, ভুল বলেছি, মুক্তি বাহিনীর সদরের কমান্ডার ছিল উজির আহমদ খান, লোহাগাড়ার মুক্তি বাহিনীর কমান্ডার ছিল মাহমুদুল হক মুক্তার, কালিয়া কমান্ডার ছিল ওমর ফারুক, মুক্তি বাহিনীর এই 3 জন। আর মুজিব বাহিনীর ছিল নড়াইল সদরের শরীফ হুমায়ুন কবির, লোহাগাড়ে ছিল শরীফ খসরুজ্জামান, কালিয়া ছিল আব্দুল মজিদ। সবাই মোটামুটি আমরা এক জায়গায় গিয়ে আমরা আনন্দ উৎসব করলাম। মূলত খসরুজ্জামান জেলে যখন ঢুকানো হয়, খসরুজ্জামান ওইখানে একটা বক্তব্য রাখিছিল। এই সংক্ষিপ্তভাবে বলতে গেলে আমাদের নড়াইলের। এখন আপনার কোনো প্রশ্ন থাকলে, নতুন প্রজন্মের জন্য কোনো উপদেশ যদি থাকে আপনার? নতুন প্রজন্মের জন্য উপদেশটা এই, তাদের হিসাব রাখতে হবে। কারণ আমি ফেসবুক চালাই, তাতে দেখি ইতিহাস, তারা বিকৃত ইতিহাস শিখেছে।
যেমন 50 বছর দেশ স্বাধীন হয়েছে, তার 26 বছর বিরোধী শক্তি যারা তারা শাসন করেছে, ইতিহাসকে বিকৃত করেছে। একটানা 21 বছর ক্ষমতায় ছিল তারা। 21 বছর পর্যন্ত তারা যা ইতিহাস শিখেছে, নতুন প্রজন্ম যারা সেই ইতিহাসটাই কেমন সত্য ইতিহাস মনে করে। আর তারা যেভাবে আওয়ামী লীগের বা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলছে, এরকমের অনেক তৈরি হয়েছে। এখন বঙ্গবন্ধু অতীতের কথা বলতে হয়। বঙ্গবন্ধু রক্ষী বাহিনী গঠন করেছিলেন, আমি রক্ষী বাহিনীর একজন সদস্য ছিলাম। রক্ষী বাহিনী যে ট্রেনিং দেওয়া হয়েছে, এই ট্রেনিংটা এত কঠিন ট্রেনিং ছিল, এবং বঙ্গবন্ধুর কথা ছিল যে তোমাদের প্রথম কাজ হচ্ছে দেশের 9 মাস যুদ্ধকালীন সময়ে পাবলিকই, সাধারণ মানুষ যে আইন নিজের হাতে তুলে নিয়েছিল, এই চরিত্র হয়েছে নিজের আইন নিজের হাতে, মানে আইন নিজের হাতে তুলে নিয়ে যে চরিত্র গঠন হয়েছে, এই চরিত্র ভুলতে 9 যুগ লাগবে। তো তোমাদের, এটা বঙ্গবন্ধুর কথা, তোমাদের দায়িত্ব হচ্ছে এমন আচরণ করতে হবে, অস্ত্র কালেকশন করতে হবে, পথে ঘাটে মাঠে হাটে বাজারে জলে জঙ্গলে অস্ত্র ছড়ানো রয়েছে, সেই অস্ত্র তোমাদের। এই অস্ত্র উদ্ধার করতে যে কিছুটা ভালো মানুষও শিকার হয়েছে, এই একটা রেফারেন্স বিরোধীরা ক্ষমতায় যে রক্ষী বাহিনী দিয়ে দেশ শেষ করে দিয়েছে। কিন্তু রক্ষী বাহিনীরা এই সমস্ত অস্ত্র কালেকশন করতে সক্ষম হয়েছিল বিধায় পরবর্তীতে বঙ্গবন্ধুকে হত্যা করে যারা ক্ষমতায় আইছে, তারা সহজে দেশ শাসন করতে পারিছে। নইলে ওই অস্ত্র পথে ঘাটে ছিল, এই অস্ত্র কি হতো জানি না। এটা বঙ্গবন্ধু রক্ষী বাহিনীর অবদান, এটা কি কেউ মূল্যায়ন করে না, কারণ তারা তো জানে না। এটা নতুন প্রজন্ম যেটা, তারা জানে না যে রক্ষী বাহিনী কি ছিল। রক্ষী বাহিনীর মূল কাঠামো ছিল, কারণ প্রত্যেক দেশের নতুন সরকার, দেশ স্বাধীন হলে তাদের একটা আলাদা বাহিনী থাকে। আর একটা জিনিস, ভবিষ্যৎ বংশধর যারা আছে, নতুন প্রজন্ম যারা আছে, তাদের এতটুকু হিসাব রাখা উচিত, নতুন প্রযুক্তির জামানায় নতুন বাহিনী গড়ে তুললে, নতুন জামানার নতুন অস্ত্র, নতুন প্রযুক্তির সবকিছু তাদের হাতে যায়। তো যেহেতু রক্ষী বাহিনী নতুন গঠন করা হলো, সেহেতু তখনকার সময় দেশ স্বাধীন পরে সেই 72 সালে তৎকালীন সেই 303 রাইফেল, ওই সেই 303 রাইফেল, ওই জামানা শেষ। গাড়ি ঘোড়া যা ছিল সব নতুন গাড়ি, কিন্তু নতুন। এইখানে ওই মেজর জিয়া মূলত তার প্রথমের থেকে উদ্দেশ্য ছিল ক্ষমতার, এবং খুব ছিল, ব্রেন ছিল, এইটাকে কাজে লাগাইছে। রক্ষী বাহিনীর এটা করিছে, সেটা করিছে, এবং রক্ষী বাহিনীর এই অস্ত্র কালেকশন নিয়ে যা কিছু মিথ্যে বানোয়াট করে, রক্ষী বাহিনীর এখানে আরেকটা ফাটল ধরা যায় যে, দেখিস তোমাদের বঙ্গবন্ধু আর্মিদের ভালো নজরে দেখে না, রক্ষী বাহিনীর ওই যে আধুনিক অস্ত্র শস্ত্র ওদের দেয়, আর্মিদের ভিতর একটা প্রচার করে আর্মিদের ভিতরে ডিভাইডেড,
নতুন প্রজন্ম যারা, তারা তোমরা শুনে রেখো, বঙ্গবন্ধু নিহত হইছে এবং দেশের এই পরিস্থিতি এর একটিমাত্র কারণ আছে জিয়াউর রহমান। সেটা হচ্ছে এই কারণে বঙ্গবন্ধু ভুল করেছে, দুইটা ভুল। অনেকে অনেক কথা বলে, বাকশাল করে ভুল করেছে, রক্ষী বাহিনী বানায় ভুল করেছে, এটা মূল ভুল না। প্রধান দুইটা ভুল, আর তৃতীয় ভুল আছে একটা। এই দুইটা ভুল হচ্ছে আমার দৃষ্টিতে, এবং অনেক আমার সঙ্গে একমত, পাকিস্তানের যে আর্মি আটক ছিল তাদের এই দেশে ফেরত এনে তাদের চাকরিতে রাখা, যে সুযোগটা জিয়াউর রহমান তাদের একটা গ্রুপিং তৈরি করে। ওখানে পাকিস্তান ভুট্টো যা শিখিয়ে দিয়েছে, ভুট্টোর নেতৃত্বে যা শিখিয়ে দিয়েছে, যে দেখবা যে দেশের অবস্থায় এসে দেখিছে তাই, সত্য স্বাধীন, খাবার নাই, রাস্তা নাই, ঘাট নাই, তারাও দেখিছে তাই। এদের নিয়ে, পাকিস্তানিদের নিয়ে, অর্থাৎ এদের যদি চাকরিতে না রাখতো, মানে রাখাটাই ভুল করেছে। আর 2 নম্বর ভুল যেটা বঙ্গবন্ধুর, এখানে সব কিছু প্রশাসন সাজাইয়ে গঠন না করে ইন্ডিয়ার আর্মিদের ওই দেশে ফেরত দিয়ে দেওয়া। বঙ্গবন্ধুর উচিত ছিল প্রশাসন মজবুত করে তাদের। এই আরেকটা ভুল যেটা তৃতীয়, যেটা বললাম, বাকশাল গঠন করেছিল তখন যখন শত্রুদের পায়ের নিচে মাটি পাইছে। অর্থাৎ দেশ স্বাধীনের পরে কেউ বঙ্গবন্ধু বা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না। একমাত্র জাসদ, যারা মুক্তিযোদ্ধা, আসলেই তারা মুক্তিযোদ্ধার সংগঠন, তাদের জাসদরা যখন বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতে সাহস পাইল, তখন ওই লুকোয় থাকা রাজাকার বা তৎকালীন জামাত, মুসলিম লীগ, স্বাধীনতা বিরোধী যারা ছিল, তারা দেখলো যে মুক্তিযোদ্ধারাই যখন বঙ্গবন্ধুকে মানে খারাপ লোক বলে মনে করে, তাহলে আসলে ওই সুযোগ দিয়ে তারাও মাঠে নেমেছিল। অর্থাৎ এই সময় বাকশাল গঠন করাটা বঙ্গবন্ধুর উচিত ছিল। দেশ স্বাধীনের সাথে সাথে যখন 10ই জানুয়ারি দেশে ফিরে আসলো, তখন থেকেই বঙ্গবন্ধুর যে কথা বলবে সেটাই আইন, মুখের কথায় আইন। 71-এর 25শে মার্চের আগে, 7ই মার্চের থেকে 25শে মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর মুখের কথায় সারা বাংলাদেশ চলছে। স্বাধীনতার পরে এসেও উনি যদি এই বাকশালটা গঠন করতেন, তাহলে এইটা হতো। বাকশাল একটা গালাগালি হয়ে গেছে, জিয়াউর রহমান যেটা কাজে খাটাইছে। বাকশাল, রক্ষী বাহিনী, এই সমস্ত আজেবাজে কাজ। এই নতুন প্রজন্ম যারা, এদের যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে, এটা অনেকেই ধরে রাখিছে। তাই যুব সম্প্রদায়ের নতুন যারা, যেমন আজকে যার বয়স 50 থেকে 60 বছর, সে তো মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানে না। আর 50 থেকে 60 বছর মানে একটা জীবনের একটা বড় সময়। এই শ্রেণীর লোক এতে অনেক উদ্বুদ্ধ হয়ে গেছে। তা তোমরা যারা নতুন প্রজন্ম আছো, আমাদের বঙ্গবন্ধু কন্যা যেভাবে দেশ চালাচ্ছে এবং যে ইতিহাস, এই ইতিহাসটাই তোমরা পড়বা। আর মনে রাখবা, ওই যে লোকে বলে
বাগের হাতের থেকে নাকি ফিরে আসা যায় না। তা আমাদের প্রশাসনের প্রধান এমন একজন ব্যক্তি, বঙ্গবন্ধু কন্যা, লোকে বলে বাগের হাত থেকে মানুষ ফিরলেও শেখ হাসিনার হাত থেকে রেহাই পাওয়া খুব কঠিন। যেখানে দুর্নীতি যেখানে যায়, তোমরা সেইটা মনে রাখবা যে শেখ হাসিনা যেটা করছে এটা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষামূলক ধারণ করে রাখা উচিত। পদ্মা সেতু কেউ কল্পনা করতে পারেনি। বিশ্ব ব্যাংক লোন দিবে, লোন বন্ধ। পদ্মা সেতু 18 সালে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। শেখ হাসিনা একাই ঘোষণা দিলেন, বঙ্গবন্ধু যেমন নিজেই যে 6 দফা একাই ঘোষণা দিয়েছিলেন যে আমি 6 দফা ছাড়া চিনি না। তার মেয়ে, তার কন্যা শেখ হাসিনা তাহলে বিশ্ব ব্যাংকের টাকা আমার দরকার নাই, আমরা নিজেদের টাকা আমরা করব। এটাও সম্ভব তার কারণে, নইলে এই পদ্মা সেতু যেটা স্বপ্নে, এটা স্বপ্ন করুন বাঙালি, আমরা বাংলাদেশে বসবাস করি যারা, আমরা কোন কল্পনা করতে পারি নাই যে পদ্মা 5-6 মাইল লম্বা। ওদিকে না যে আমরা মানে মুক্তিযুদ্ধের আপনার এমন কোন আর কোন স্মৃতি, মানে খুব সংক্ষেপে অল্প একটু, যে এমন কোন স্মৃতি আছে যে আপনার খুব কষ্ট দেয় এখনো, যুদ্ধকালীন কোন সময়ের কথা বা স্মৃতি? রাজাকার আর এই নকশাল, তথাকথিত নকশাল যারা, এদের উপরে দেখাতো যে তাদের সঙ্গে আমাদের যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে, কিন্তু আসলে ওদের সঙ্গে একটা সমঝোতা ছিল। কষ্টের সঙ্গে বলতে হয়, কামাল প্রতাপ গ্রামের সদর থানা, যেখানে আমার একটা ক্যাম্প ছিল। সারা বাংলাদেশ তখন পানির পর ভাসছে। এই সময় তারা হামলার, যেখানে যে বাড়িতে ক্যাম্প ছিল সেই বাড়িতে হামলা করে, এবং তারা জেনে শুনে এখানে বেশি মুক্তিযোদ্ধা নাই, সেখান থেকে অস্ত্র ফেলে পানিতে নেমে দীর্ঘ 2.5 মাইল সাঁতরাতে হয়েছে, সাঁতরায় জীবন বাঁচাতে হয়েছে। যা হাঁটু পানি যেখানে, সেখানেও সাঁতরাতে হয়েছে। কারণ কি জানি, মাথা যদি উপরে দেখে ফেলে কেউ, এই জন্য হাঁটু পানির ভিতর সাঁতরাতে হয়েছে। এটা জীবনে আমার এটা বিশেষ স্মরণীয়। এবং শরীরে এই ঘাস, ধানের ধান তো ছিল না তখন, পানি, কচুরি, পাশে কারা কি জানি পুনায় তারাই খুঁজতি যে কচুরি পানা উপরে দিয়ে না ঘষাইয়ে তাও প্রায় 20-25 মিনিট থাকতে হয়েছে। যখন জানিছি যে আশেপাশে আর সারা শব্দ নেই কারণ, কেউ এরকম আমার মতো কত মানুষ। আর বিশেষ একটা একসঙ্গে যখন মুক্তিযোদ্ধারা একসঙ্গে বসবাস করেছি, কারোর বাপ মরিছে বা মা মরিছে, ভাই মরিছে, স্বাভাবিক। আপন কেউ মরলে তো দুঃখ পাওয়া স্বাভাবিক। তা কারোর আপনজন মরলে যত না কষ্ট পাইছে, তার থেকে বেশি কষ্ট পাইছে যদি শুনেছে অমুক জায়গায় একজন মুক্তিযোদ্ধা মারা গেছে। মানে এত বন্ধন ছিল মুক্তিযোদ্ধাদের, ভ্রাতৃত্ববোধ ছিল। এবং তার মূল্যটা হচ্ছে, মুক্তিযোদ্ধারা যদি মারা যায় দেশ স্বাধীন হবে না। অর্থাৎ দেশপ্রেম থেকে এই
ব্যক্তিত্ব বলতে আসছে। আর আজকে একটা স্মরণীয় বিষয়, আমরা পাকিস্তান আমলে যখন বাস করি, প্রশাসনের লোকজন কোন অনুষ্ঠানে বক্তব্য শেষ করে বলতো পাকিস্তান জিন্দাবাদ। বিএনপির সময় এই সরকারি কর্মকর্তা যারা আছে তারা কোন অনুষ্ঠান শেষ করে বলতো বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপির শিখানোর যে ইয়ে। কিন্তু এই আওয়ামী লীগ এক নাগাড়ে এতদিন দেশ শাসন করছে, কোন কর্মকর্তারা কোন অনুষ্ঠান শেষে জয় বাংলা শব্দটা, অথচ হাইকোর্টের রুল আছে, এটা তো নিয়ে হাইকোর্টের রুল জারি হয়েছে। হ্যাঁ, এটা সবচেয়ে বড়, বর্তমান সবচেয়ে বড় দুঃখ হচ্ছে এটা যে আমলারা জয় বাংলা বলে না। যাই হোক চাচা, আপনার 71 সালে মানুষ মুক্তিটা মারা গেছে, মারা যাওয়ার সময় জয় বাংলা বলতে বলতে মারা গেছে। কোনো কিছু হলেই বলা হতো এটা জয় বাংলা রোগ। যে কোনো ইয়ে হলেই, ইন্ডিয়াতে ওখানে পশ্চিম বাংলা প্রচলিত, তখন চোখ উঠেছিল, প্রত্যেকের চোখ উঠত, ওটা কি জয় বাংলা রোগ এরকমের। অথচ জয় বাংলা ভুলে গেছি আমরা, প্রশাসন যন্ত্র জয় বাংলা ব্যবহার করে না, এটা বড় দুঃখের। ধন্যবাদ আপনাকে। মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটির পক্ষ থেকে আপনার কাছে আজকে আমরা অনেক মূল্যবান তথ্য জানতে পারলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।